আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আবারও তোমাদের সামনে ম্যাথের আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম। আমাদের আজকের ক্লাসের টপিকস ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18 এবং 19-এর প্রশ্ন ব্যাংক আমরা সলভ করব। তোমরা খেয়াল করে দেখে থাকবে, অনেকেরই রিকোয়ারমেন্ট যে ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংকগুলো আমরা কীভাবে সলভ করব, আমাদেরকে একটু সলভ করে দেন। তোমাদের দাবির উপর ভিত্তি রেখে এত সংখ্যক কমেন্ট আমার চ্যানেলে আসছে যে আমি বাধ্য হলাম এই ক্লাসের ভিডিওটা বানানোর জন্য। আশা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা সালের কোশ্চেন এবং অধ্যায় বেস সালের কোশ্চেন, যেমন ধরো যে বাস্তব সংখ্যা অসমতা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিপূর্বে কী কী কোশ্চেন এসেছে, সরলরেখা থেকে কী কী কোশ্চেন এসেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় 18-19-এ কীভাবে কোশ্চেন আসছে, এইভাবে ভেঙে ভেঙে তোমাদেরকে আমি 2 প্যাটার্নে কোশ্চেনটা সাজিয়ে দেব এবং প্রত্যেকটা কোশ্চেন আলাদা আলাদা ব্যাখ্যা সহও থাকবে। চলো আমরা আর দেরি না করে এই ঢাকা বিশ্ববিদ্যালয় 2018-19-এর কোশ্চেন ব্যাংক সলভ করব। আমার এই চ্যানেলকে যদি তোমার ভালো লেগে থাকে, তোমরা আমার চ্যানেলের ভিডিওগুলোকে শেয়ারের মাধ্যমে তোমার বন্ধুদের মাধ্যমে ছড়িয়ে দিবে আর কমেন্ট করার মাধ্যমে আমাকে উজ্জীবিত রাখবে। তোমাদের কমেন্টের ফলেই মূলত আমি নতুন নতুন ভিডিওগুলো বানানোর প্রাণশক্তি পেয়ে থাকি। আর সর্বোপরি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর যদি ভালো না লেগে থাকে তাহলে লেগে থাকো, স্বপ্ন জয় তোমারই হবে, সেই সাথে আশা করছি আমাকেও ভালো লাগবে। আমরা 18-19 কোশ্চেন ব্যাংকের গণিত অংশটা সলভ করব। দেখো, আমি যদি তোমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর কোশ্চেনটা নিয়ে কথা বলি, কোশ্চেনে লেখা ছিল এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 1 প্লাস এক্স কিউব বক্ররেখাটির এই বক্ররেখার সাথে এক্স অক্ষের ছেদবিন্দুর সংখ্যা কয়টি। জানি না কী হবে, আমি নর্মালি তোমাকে বোঝানোর জন্য একটা গ্রাফ আঁকাচ্ছি। ধরে নাও যে বক্ররেখাটা এটা, ধরে নাও এটা, এই রেখাটা এক্স অক্ষের সাথে কয়টা বিন্দুতে ছেদ করেছে বা এক্স অক্ষের ছেদবিন্দুর সংখ্যা কয়টা আছে, এইটা তোমাকে জানতে চেয়েছে। একটা জিনিস খেয়াল করে দেখো তো, চলো আমরা এটার সমাধান করব। তোমরা জানবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংকে শুধুমাত্র এমসিকিউ ফিল আপ করতে হয়, কোনো ব্রড কোশ্চেন লিখতে হয় না, যার ফলে আমরা শুধু সলিউশনটা করাই শিখব। কিভাবে হবে দেখো, যে তুমি শিখেছো যে এক্স অক্ষের সাথে ছেদবিন্দুর সংখ্যা, দেখো এক্স অক্ষের সাথে ছেদবিন্দুর সংখ্যা, এক্স অক্ষের সাথে যখনই তোমাকে ছেদবিন্দু বলবে সেই বিন্দুটা খেয়াল করে দেখো তো যে ওই বিন্দুতে কোটির মান অবশ্যই শূন্য কিনা, কোটি বা আমি কি বলতে পারি ওয়াই ইকুয়াল টু 0। দেখো তো এই সমীকরণে এফ অফ এক্স ই ওয়াই কিনা, ইকুয়াল টু 0 কিনা, সে বিবেচনায় 1 প্লাস এক্স কিউব ইকুয়াল টু কত, 0 হচ্ছে, এক্স কিউব ইকুয়াল টু আসছে -1, এক্স ইকুয়াল টু আসছে কিউব রুট অফ -1, তাই তো। এখন দেখো তুমি শিখেছিলে জটিল সংখ্যায় শিখেছিলে এককের ঘনমূল। এককের ঘনমূল ছিল 3টা, কি 1 ওমেগা ওমেগা স্কোয়ার, তাই নয় কি? আর এইখানে আছে কি দেখো তো -1 এর ঘনমূল, এখানে ছিল 1 এর ঘনমূল, এখানে -1। জানো এই তোমরা আরও জানো যে পাওয়ার যত ততগুলো মূল থাকে, সে বিবেচনায় এখানে পাওয়ার 3, তাহলে মূলও আছে 3টা। শুধু 1 আর -1 মধ্যে ডিফারেন্স কি জানো? 1 হলে 1 ওমেগা ওমেগা স্কোয়ার, আর এইখানে -1 এর ঘনমূল -1 মাইনাস ওমেগা স্কোয়ার। কিন্তু তুমি জানো যে এই মাইনাস ওমেগা এবং মাইনাস ওমেগা স্কোয়ার দুইটাই অবাস্তব সংখ্যা বা কাল্পনিক বা জটিল সংখ্যা। কিন্তু এই +1 দেখো তো বাস্তব মান এখানে কয়টা, একটি। বাস্তব মান কি একটি না? তার মানে এই বিন্দুর জন্যই তুমি পাবা এক্স অক্ষের সাথে ছেদবিন্দুটা কত হবে, -1, যেহেতু y এর মান 0, তাহলে ছেদবিন্দুটা আমরা পাবো -10। কয়টা পেলে? একটা, যার ফলে ছেদবিন্দুর কারেক্ট আনসারটা হবে 1। তোমরা আবার ট্রিক দিও না, তোমরা বৃত্ত ভরাট করে দিও পরীক্ষার হলে। আশা করি বুঝতে পেরেছো। দেখো আমি এই কোশ্চেনটা তোমাদেরকে বুঝালাম বলে এত কথা বললাম,
কিন্তু এই কোশ্চেনটা সর্বোচ্চ সময় লাগতো তোমার পরীক্ষার হলে 10 সেকেন্ড। কেন জানো? কোশ্চেনের পাশেই তোমরা মূলত জিরোটা লিখে ফেলা মাত্রই তুমি বুঝে যেতে যে x³ = মূলত -1 আছে। তাহলে -1 থাকা সত্ত্বেই তুমি বুঝে যেতে 3টা ঘনমূল আছে, যার 2টা কাল্পনিক, 1টা বাস্তব। তাহলে বাস্তব মূল যদি একটা থাকে তাহলে ছেদবিন্দু কয়টা পাবা? একটি। তার মানে তোমার এই পুরোটা করতেই হতো না, আমি শুধু বোঝানোর জন্য তোমাকে বললাম। আশা করি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। 2 নম্বর কোশ্চেন আসছিল y = 1 + x 1 - x হলে dy dx এর মান কত? এবং অপশনে দেওয়া ছিল যথারীতি 4টি অপশন ছিল, যে কোনো একটা কারেক্ট তোমাকে অ্যান্সার করতে হতো, তাই তো? চলো আমরা কি বিষয়টা বুঝবো। দেখো তো, যে তোমরা মনে হয় শিখেছ d dx অফ u/v = লবহর আকৃতির ফাংশন থাকলে নিচে কি হয়? হরের উপর বর্গ হয়, সেই হরটা বসে যায়, বসে উপরের পার্টটার অন্তরীকরণ হয়, মাইনাস হরটা অন্তরীকরণ হয় আর উপরের লবের পার্টটা বসে থাকে, তাই তো? অনেকটা একটাকে রেখে একটার অন্তরীকরণ, একটাকে রেখে একটার অন্তরীকরণের মতো। শুধু গুণনের সূত্রে এখানে প্লাস হয়, ভাগের সূত্রে মাইনাস, আর নিচে হরে স্কয়ার টার্ম একটা এক্সট্রা থাকে, তাই তো? এই অনুসারে আমরা যদি এই ওয়াইকে ভাঙি, যে আমাদের কাছে দেওয়া আছে y = 1 + x ভাগ 1 - x, তাহলে dy dx আমরা কি পাই দেখো তো? 1 - x হরের বর্গ, তাই তো? উপরে এসে কি আছে? 1 - x থাকবে আর 1 + x এর ddx হবে, ddx অফ 1 + x মাইনাস এই 1 - xটা 1 + x এবার থেকে লবের 1 + xটা থেকে কি হবে? হরের ddx হবে, তাই তো? চলো দেখি কি হচ্ছে। x², দেখো তো 1কে অন্তরীকরণ করলে 0 আর x-কে অন্তরীকরণ করলে 1, তাহলে কি আর লেখার প্রয়োজন আছে? যার ফলে লিখলাম না, মাইনাস আচ্ছা লিখেই ফেলি, 1 + x, 1কে অন্তরীকরণ করলে 0, -x-কে অন্তরীকরণ করলে -1, তাই তো? কত আসছে? 1 - x², 1 - x, দেখো -1 আছে, -1 আর এই 1-এ -1 আর এই মাইনাসের সাথে গুণ করলে +1, -x আর এই মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে +x, এই x আর এই x কেটে গেল, বাচ্চে 2/1 - x²। আশা করি তোমরা বুঝতে পেরেছো, যেটা কিনা তোমার কততে দেওয়া আছে? সি নাম্বার অপশনে দেওয়া আছে, অর্থাৎ সি নাম্বার অপশনটা কারেক্ট। কিন্তু এখন কথা হলো যে তুমি হয়তো বলতে পারো যে আপনি তো যেটা করলেন এটা তো 2 মিনিট বা 1 মিনিট লাগবে, কিন্তু পরীক্ষার হলে তো আমাকে সময় দেওয়া হবে 15 সেকেন্ড বা 30 সেকেন্ড, কিভাবে করব? আলটিমেটলি আমি করেছি কি, তোমাকে বোঝানোর জন্য সূত্রটা আগে লিখেছিলাম, তারপরে ভেঙেছিলাম, যাতে তোমার কোনো কনফিউশন না থাকে। কারণ আমি চাচ্ছি বাসে তোমার আর বাইরে প্রাইভেটটা না পড়তে হোক। আমাদের সমাজ হয়ে গেছে তোমার প্রাইভেট নির্ভর, এবং তোমরাও হয়ে যাচ্ছ প্রাইভেট নির্ভর। টিচার যা বলে তার বাইরে তোমরা নড়তে পারো না। নিজে পরিশ্রম করো, নিজের মেধাকে যদি না কাজে লাগাও, আমরা সর্বোচ্চ তোমাকে পথ দেখাতে পারি। সো ভিডিওগুলো দেখো এবং বাসায় নিজে নিজে পড়ো। তোমরা নিজেরা শার্প ব্রেনের অধিকারী হও এবং তোমাদের পিতামাতাকে এই ব্যাপক অর্থহানির হাত থেকে বাঁচাও। আমরা দেখেছি প্রতি বছর আমাদের কাছেই, যেমন তোমরা জানবে আমি রাজশাহীতে প্রতিনিয়ত প্রাইভেট পড়াই, আমার কাছে এমনও গার্জিয়ান আসে যাদের টাকা দেওয়ার সামর্থ্য থাকে না, সন্তানের মুখের দিকে তাকিয়ে কিছু বলতে পারে না, আমাদের কাছে তারা চুপি চুপি এসে কান্না করে, সেগুলো আমাদেরকে দেখতে হয়, তাদেরকে পড়াতে হয়। সো আমাদের দেশ গরিব দেশ, তোমাদের এই ব্যাপক অর্থ দিয়ে টিউশনি পড়ার প্রয়োজন নেই। কমপ্লিট, আমি কথা দিচ্ছি তোমাদের অ্যাডমিশন টেস্টের
কমপ্লিট যতটা প্রস্তুতি লাগে আমি 40টা ক্লাস বা 50টা লেকচারের মাধ্যমে পুরোটা আমি ইউটিউবে দিয়ে রাখবো। তোমরা দেখলে তোমাদের এমনিতেই চান্স হয়ে যাবে। আমি মূলত তোমাদেরকে দেখো বুঝালাম, যার ফলে এতটা সময় লাগলো। চলো আমরা দেখি যে কিভাবে অল্প সময়ে এটা টাচ করা যায়। ধরো এই পুরোটা কিচ্ছু তোমার কাছে নাই, কী করবা? তুমি জানো লভর আকৃতির ফাংশনের, আমি সরাসরি দেখাচ্ছি কিভাবে পরীক্ষার হলে তোমরা করবা। কেন জানো? কারণ পরীক্ষার হলে সময় থাকে অতি কম। আর এখানে তো আমি রাফ করেছি, এই রাফ করার জায়গাটা পরীক্ষার হলে তোমার থাকবে না। কোশ্চেনের আশেপাশে যে ফাঁকা জায়গা থাকে, যেমন দেখো আমি এই প্রশ্ন এবং অপশনগুলো দিয়েছি, এই পাশে এতটুকু জায়গাতে তোমার প্রশ্নেও বাকি থাকবে, ওইটুকু জায়গার মধ্যে তোমাকে করতে হবে। এভাবে কৌশলে তোমাকে কোশ্চেনগুলো সলভ করতে হবে। চলো দেখি যে এটা 15 সেকেন্ডের মধ্যে কিভাবে করা যেত। মুখে মুখে করে ফেলবো। দেখো যে লব বাই হর আকৃতির ফাংশন থাকলে তুমি জানো এই হরের বর্গ হতো, তাহলে হরের বর্গ দিয়ে কোশ্চেন তোমার এইখানে আছে আর এইখানে আছে, তার মানে এই দুইটার যে কোনো একটা অ্যান্সার হতো। তুমি মনে হয় জানো যে অনুবন্ধী কোনো ফাংশন যদি দেওয়া থাকে, যেমন 1 + x 1 - x x + 1 x - 1, অনুবন্ধী দেখো এইটার অনুবন্ধী কি? এইটা না। অনুবন্ধী কোনো সংখ্যা যদি লব-হরে থাকে তাহলে তার ddx করলে সারা জীবন ধ্রুবক বাঁচে। সারা জীবনে কি বাঁচে? ধ্রুবক অংশ বেঁচে থাকে। ধ্রুবক অংশ বেঁচে থাকে। দেখো তো এই অপশনে ধ্রুবক আছে, এই অপশনে ধ্রুবক আছে নাকি সাথে চলকও আছে? তার মানে এই অপশনটা তোমার কারেক্ট হবে না। আর এই দুটো অপশন যে কারেক্ট হবে না তা তুমি বুঝে গেছো হরের বর্গ থেকে। দেখো তো তোমার কি কোশ্চেনটা সলভ করতে হলো নাকি অটো অ্যান্সার হয়ে গেল? মূলত অ্যান্সার মুখে মুখেই হবে, কিন্তু তোমাকে বোঝানোর স্বার্থে এটা আমি করেছিলাম। তাহলে কি শিখালাম? যে লভার আকৃতির ফাংশন থাকলেই অপশনকে চেক করার উপায় হলো হরের বর্গটা হবে সূত্র অনুসারে। আর অনুবন্ধী আকারে যদি ম্যাথ থাকে তাহলে কি হবে? তুমি মনে রেখো, সব সময় যদি অনুবন্ধী আকারে ম্যাথ থাকে তাহলে লবে ধ্রুবক আকৃতির মান থাকবে। ধ্রুবক আকৃতির মান দেখো একটাতেই আছে, এটাই অ্যান্সার। এরপরেও ধরো ম্যাথটা আমরা করছি, তাহলে কি হতো? যে ddx অফ 1 - x 1 + x, ধরো এটা আমরা করছি, কি হতো জানো? এইটার বর্গ হতো, এইটার বর্গ হতো। এবার উপরে কি হতো? এই অংশকে রেখে আচ্ছা ভেঙে করি। দেখো যে এই অংশের বর্গ থাকতোই। এবার কি হতো? এই অংশটাকে রেখে এইটা ddx হতো না। দেখো 1কে করলে 0, x-কে করলে 1, তাহলে এইটাই থাকতো, করতেই হতো না। এইবার দেখো সূত্রের একটা মাইনাস। এবার কি হতো? দেখো তো 1 + x-কে রেখে 1 - x এর অন্তরীকরণ পার্টটা এখানে বসতো, তাই নয় কি? 1কে করলে 0, -x-কে করলে -1, তাহলে এই -1 আর এই মাইনাসে প্লাস হয়ে গেল। আলটিমেটলি দেখো তো কি হচ্ছে? x আর x কেটে 2 হয়ে যাচ্ছে না? আমার বিশ্বাস 15 সেকেন্ড লাগবেই না তোমার। পরবর্তী কোশ্চেনে কি বলা আছে? একটা জটিল সংখ্যা দেওয়া আছে -4 + 3i ভাগ i, এত এর কাল্পনিক অংশ কোনটি? কাল্পনিক অংশ মানে তোমরা মনে হয় জানো, আমরা সলিউশন করি। চলো, তোমরা মনে হয় জানো জটিল সংখ্যায় দুইটা পার্ট, a + ib, যেখানে এই i যুক্ত পার্টকে বলা হয় কাল্পনিক অংশ, তাই নয় কি? আমার চাইনিজ হাতের লেখা তোমাদেরকে বোঝার জন্য অনেক ধন্যবাদ। i যুক্ত পার্টটাকে বলা হয় কি অংশ? কাল্পনিক অংশ। এখন এখানে দেখতে হবে যে i যুক্ত যে অংশটা সেটাই অ্যান্সার, তাই না? চলো আমরা লিখি আগে কি লিখেছে। -4 + 3i ভাগ i, এটাই তো আছে। তোমরা মনে হয় জানো যে i² এর মান -1, এটা জানো না? ঠিক একইভাবে 1 ভাগ i বা i⁻⁻1 মানে কি জানো? -i। এই অংশটা যদি জানো, দেখো ম্যাথটা অটো হয়ে যাবে। কিভাবে? তাহলে 1 ভাগ i আছে মানে কি? -i। তাহলে দেখো তো এরকম হয় কি না? এই 1 ভাগ i-কে উল্টে উপরে তুলে দিলাম -i, কেননা তুমি একটু আগে শিখেছো 1 ভাগ i মানে -i। কি হয় দেখো তো? মাইনাস মাইনাসে +4i, আর 3i আর i এ i²। i² এর মান তুমি জানো -1,
-1 আর এই মাইনাস প্লাস আর এই 3, তাহলে কত হয় 3 + 4i, অর্থাৎ এইটার সাথে একটা গুণ করালাম। দেখো তো কাল্পনিক অংশের সাথে কোন অংশটা আছে, 4 না, অনায়াসে। তাহলে কাল্পনিক অংশ কত, 4, অ্যান্সার শেষ। কতটুকু সময় লাগবে, সর্বোচ্চ সময় লাগলে 5 সেকেন্ড। তুমি কোশ্চেনে দেখবা, তাহলে i মানে 1/i, i এর সাথে চলে আসবে, 1/i মানে -i, তাহলে সেই মাইনাস আর এই মাইনাস, মাইনাস মাইনাসে +4, 4 অ্যান্সার, সময়ই লাগবে না। আশা করি বুঝতে পেরেছ। 4 নং কোশ্চেন দেওয়া আছে তোমার কাছে একটি ধারা, দেখো NC1, NC2, NC3, NCN এর পর্যায়ক্রমিক যোগফলের মান কত তোমার কাছে জানতে চেয়েছে। একটা ধারার কোশ্চেন, তাই তো? অবাক হয়ে যাবে, এই কোশ্চেনটা তুমি দেখা মাত্র অ্যান্সার বলে দিতে পারবে। কিভাবে জানো? তুমি কি একটা ধারা শিখেছ? দেখো তো, NC0 প্লাস NC1 প্লাস NC2 প্লাস NCN মানে কত বলো তো? মানে 2n না? দেখো তো এই ধারাটা তুমি পড়েছো কিনা, অবশ্যই তোমার বইয়ে দেওয়া ছিল। NC0, NC1, এই NC0 থেকে পর্যায়ক্রমিক এর ভ্যালু কত, 2n হয় না? এখন দেখো তো এই NC0 মানে কি, আলটিমেটলি এইটুক মানে কি, NC0 মানে কি 1 না? এখন তোমার কাছে কোশ্চেনের ধারায় দেওয়া ছিল এতটুকু, এতটুকু দেওয়া ছিল। এই অংশের সাথে যদি 1 যুক্ত থাকতো তাহলে অ্যান্সার হতো 2n। এখানে কি 1 যুক্ত ছিল না, তাহলে এই 1টা কি অপোজিটে বিয়োগ হয়ে যাবে। কথা বুঝতে পেরেছো কি? তার মানে আলটিমেটলি আমার অ্যান্সার আসবে 2n - 1 অর্থাৎ D। কথা কি বুঝতে পেরেছো? কতটুকু সময় লাগবে তুমি দেখে ফেলবে, যখন এখানে 1 নাই, NC0 বা 1 যখন নাই এখানে, তার মানে সেই 1টা কি এই পাশে বিয়োগ করা আছে। আমার মনে হয় বুঝে গিয়েছো। দেখো তোমার কাছে কি চেয়েছে, সর্বনিম্ন লব্ধি, তাই তো? সর্বনিম্ন লব্ধি আর মিনিমাম মানে তুমি মনে হয় জানো P - Q, তাই তো? দুটি লব্ধির বিয়োগফল না সর্বনিম্ন লব্ধি। তাহলে কিন্তু কি বলেছে তোমার কাছে, দেখো দুইটি বলই সমান বলেছে। দুইটা পর সমান মানে কি, একটা P হলে অপরটাও P, বিয়োগ করালে কত হয় দেখো তো, 0 না? তাহলে মনে হয় বুঝে গিয়েছো অ্যান্সারটা কত, 0। কিন্তু এইখানেই যদি বলতো আর ম্যাক্স, তাহলে কত হতো দেখো তো? তুমি জানো সর্বোচ্চ লব্ধি মানে P + Q, যেহেতু দুটো সমান তাহলে P + P হতো, অর্থাৎ হতো 2P। খেয়াল করে দেখো এই 2P অপশনটা সবার প্রথমে দেওয়া আছে, তার মানে ভুল করে তুমি যদি মাইনাসের জায়গায় প্লাস দিয়ে ফেলতে, তাহলে যে অ্যান্সারটা আসতো তোমার পরীক্ষার হলে মনে হতো তুমি কারেক্ট অ্যান্সার করে এসেছো। বিশ্বাস করো এইখানে যে অ্যান্সারগুলো দেওয়া আছে প্রত্যেকটা অপশনই কোনো না কোনোভাবে ভুল করলে কী অ্যান্সার হয় সেটাও দেওয়া আছে, কারেক্ট করলে কী অ্যান্সার হয় সেটাও দেওয়া আছে, যার ফলে পরীক্ষার হলে তোমাকে খুবই কনসাস থাকতে হবে। তুমি অল্প কয়েকটি কোশ্চেন পারো, কিন্তু সেটা যদি নিজে থেকে পারো এবং কারেক্ট হয় তোমার চান্স হয়ে যাবে। অজানা কোশ্চেন পারলেও যেমন চান্স হবে না, তেমনি জানা কোশ্চেন ভুল করে ফেললেও তোমার চান্স হবে না। খুব সিনসিয়ার থাকতে হবে। খেয়াল করে দেখতে পারো, তুমি আর একটা সূত্র পড়েছিলে R = P = Q, এই সূত্রটা পড়েছিলে না? যেহেতু বলদ্বয় সমান, তোমার মনেও হতে পারে যে P এর মানও সমান হয়ে যাবে, লব্ধির মানও P এর সমান হবে। ভুল করলে কি হবে সেটা অপশনে দেয়া আছে, খেয়াল করেছ? পরবর্তী কোশ্চেন শুরু করি। দেখো লেখা আছে একটি চলন্ত ট্রেনকে ব্রেক করে 10 সেকেন্ডে থামিয়ে দেওয়া হলো। ট্রেনটির গড় মন্দন 70 m/s² হলে এর গতিবেগ কত ছিল? খেয়াল করে দেখো একটি ট্রেনকে কিভাবে থামিয়ে দেওয়া হয়েছে, 10 সেকেন্ডে থামিয়ে দেওয়া হয়েছে, তার মানে এর ভি কত, শেষ বেগ 0। গড় মন্দন, মন্দন মানে ত্বরণ বা মন্দন, এ মানে -70, তাই তো? যেহেতু মন্দন বলেছে, এর গতিবেগ কত ছিল, অর্থাৎ ওই সময় রানিং অবস্থায় বেগ ইউ কত ছিল, কয় সেকেন্ডে থামানো হয়েছে, টি দেওয়া আছে দেখো 10 সেকেন্ডে। তোমরা দেখো তো ইউ, এ, ভি আর টি, এই চারটার একটা সম্পর্ক জানো না? ভি = ইউ + এটি, তাহলে কি হবে, ভি 0
ইউ এর ভ্যালু কত জানো না, এ কত -70 আর টি কত 10। আলটিমেটলি এই অংশটা যদি এই পাশে নিয়ে আসো তাহলে ইউ সমান সমান কত হচ্ছে 700 হচ্ছে না, অর্থাৎ সি নাম্বার অপশন 700 মিটার/সেকেন্ড। খুবই কি বড় ম্যাথ। তোমাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি, এই স্থিতিবিদ্যা আর গতিবিদ্যার ম্যাথ দেখলেই তোমরা ভয় পেয়ে যাও। তোমরা যারা স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যার ভয়ে আছো তারা আমার ইউটিউব চ্যানেল ফারুক একাডেমি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করলে সেখানে তোমরা দেখবে স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যার উপর আমি প্রায় 10 থেকে 12টা করে লেকচার দিয়ে রেখেছি। দেখবে, আশা করি তোমার স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা হয়ে যাবে জীবনের সবচেয়ে সহজ ক্লাস। আমাদের টিচাররা এগুলো কেন করায় না আমি বুঝি না। তাহলে ম্যাথটা আবার দেখছি, চলো। কোশ্চেন করা ছিল একটি চলন্ত ট্রেনকে 10 সেকেন্ড টি থামিয়ে দেওয়া হলো। গড় মন্দন 70 হলে গতিবেগ কত ছিল? তাহলে তোমরা শিখেছো ভি সমান সমান ইউ প্লাস এটি, সূত্রে বসিয়ে দিয়েছো, ভি এর মান 0, ইউ এর মান চেয়েছে, এ আর টি এর ভ্যালু বসিয়েছো, যা এসেছে তাই। খুব কি কঠিন? দেখো তোমার কাছে দেওয়া আছে এত বৃত্তটির কেন্দ্র কত। তোমরা মনে হয় জানো যে বৃত্তের কেন্দ্র মাইনাস এক্স এর সহগ ভাগ 2 ইন্টু এক্স স্কোয়ারের সহগ কমা মাইনাস ওয়াই এর সহগ ভাগ 2 ইন্টু ওয়াই স্কোয়ার এর সহগ। তোমরা, আমি নিশ্চিত জানি তোমরা এটা এভাবে পড়েছিলে যে মাইনাস এক্স এর সহগ ভাই 2, কিন্তু এই এক্স স্কোয়ারের সহগটা পড়তে না, তাই তো? এটা একটা ভুল ছিল। খেয়াল করে দেখো যে নর্মালি আমরা কি শিখেছিলাম জানো? এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার যোগ 2gx যোগ 2fy প্লাস সি ইকুয়ালস 0, এটা শিখেছিলাম তো। ওই সময় আমাদের কেন্দ্র আসতো -g আর -f, তাই তো? কীভাবে আনতাম? যে এই যে এক্সের সহগ ছিল 2g, তাকে 2 দ্বারা ভাগ করলে হতো g, আর যা আছে চিহ্ন পরিবর্তন করে দিতে হতো। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। চিহ্ন পরিবর্তন করার সহজ মিনিং তুমি জানো, মাইনাস দ্বারা গুণ করে দিলে হয়ে গেল, যার ফলে আসতো -g। একইভাবে মাইনাস এই ওয়াই এর সহগ ভাগ 2 করলেই আসতো কত? -f। কিন্তু খেয়াল করে দেখো এই সমস্ত ক্ষেত্রে আমরা আদর্শ বৃত্ত নিয়েছিলাম যেখানে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ কত ছিল? 1 ছিল। কিন্তু এইখানে কি তা আছে? নাই। 1 আনার জন্য প্রত্যেকটা পদকে দেখো তো, এই প্রত্যেকটা পদকে 3 দ্বারা ভাগ করে নিতে হতো না? যার ফলে আমরা করেছি কি, তা না করে এক্স স্কোয়ারের সহগ দ্বারা ভাগ করেছি, ওয়াই স্কোয়ারের সহগ দ্বারা ভাগ করেছি। কেন না? এক্স স্কোয়ারের সহগ মানেই কি দেখো তো, সেটা না? তাহলে যাই কোশ্চেন আসুক না কেন তোমার আর কি ভুল হবে? আশা করছি তোমরা এটা পড়বে। তাহলে কি হবে দেখো তো, ওটা ফেলি, তাহলে কি আসবে? মাইনাস এক্সের সহগ কত? -5। 2 ইন্টু এক্স স্কোয়ারের সহগ কত? 3। আলটিমেটলি কত আসছে? মাইনাস মাইনাসে প্লাস 5/6 আসছে না? দেখো অটো বোঝা যাচ্ছে 5/6টা অ্যান্সার, কেননা 5/6 এই একটা অপশনেই আছে। এরপরেও যদি তোমাকে করতে হয়, চলো কোটিটা করি। তাহলে কি? মাইনাস ওয়াই এর সহগ কত? -6 ভাগ 2 ইন্টু ওয়াই স্কোয়ারের সহগ। ওয়াই স্কোয়ারের সহগটা কত দেখো তো? 3 না? তাহলে মাইনাস মাইনাসে +6 ভাগ 6 কত হবে? 1 হবে না? অর্থাৎ নির্ণীয় কেন্দ্রটা কত? আশা করি বুঝতে পেরেছো। 4। একটা জিনিস খেয়াল করে দেখো যে কোশ্চেনটা আসছে y = kx সরল রেখাটি। একটা সরল রেখা যদি একটা বক্ররেখাকে স্পর্শ করে, ধরে নাও এই একটা সরল রেখা অপর একটা বক্ররেখাকে কোনোভাবে স্পর্শ করলো। কোনোভাবে কি করলো? স্পর্শ করলো। স্পর্শ যদি করে এই একটা বিন্দু পাবে না? ঠিক কি না? একটা বিন্দু যদি পাও তাহলে দেখো তো দুটি সরল রেখার অবশ্যই ন্যূনতম একটা বিন্দু পাবা যেখানে একই মান আছে। এই বিন্দুরও যে মান আছে এই রেখার দ্বারা ওই বিন্দুতে সেই মান আছে না? ওই শর্তে কে এর মান কত চেয়েছে। তাহলে দেখো তো আমি কি লিখতে পারি, যেখানে y = kx আছে, y = x² + 4 আছে, সেই জায়গায় আমি কি লিখতে পারি যে x² + 4 = kx। দেখো তো লিখতে পারি কি? বাকমা দেখো লিখতে পারি x² - kx + 4 = 0, তাই তো? দেখো তো
যে দুটি রেখাকে যদি স্পর্শ করে এই বিন্দুতে, ছেদবিন্দু যেহেতু, ছেদবিন্দুতে কি নিশ্চয়কের মান কি বলো তো? ছেদবিন্দুকে নিশ্চয়কের মান 0 না? অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac কত? 0 না? সেক্ষেত্রে আমরা কি করতে পারি? বি স্কোয়ার মাইনাস 4ac = 0 বসাতে পারি, তাই তো? বিটা কি দেখো তো? মাইনাস কে না? তাহলে মাইনাস কে হোল স্কোয়ার মানে কে স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে কি দেখো তো? এক্স স্কোয়ারের সহগ 1 না? সি মানে কি 4 না? ইকুয়ালস কত? 0 বা কমা কে স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 স্কোয়ার, অর্থাৎ কে ইজ ইকুয়াল টু কত? 4। আশা করি বুঝে গিয়েছ অ্যান্সারটা এটা। দেখো আমি তোমাদেরকে বোঝালাম, যার ফলে আবার এত সময় লাগলো। কোশ্চেন যখন তুমি করতে তখন সরাসরি এখানেই লিখে ফেলতে পারতে যে ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 4, তখন আসতো কি এই লাইনের পরে সরাসরি লিখে দিতে যে বি স্কোয়ার মাইনাস 4ac, যেহেতু হোল স্কোয়ার পার্ট, এই কে এর সহগ মাইনাস থাক প্লাস থাক কে স্কোয়ারই হয়ে যেত, তাই না? মাইনাস 4 ইন্টু 4ac, তার মানে 4 স্কোয়ারই হয়ে যেত। কে স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার যখন 0 পেতে তখন তুমি অটো বুঝে দিতে পারতে যে কে ইজ ইকুয়াল টু অবশ্যই 4 হবে। অ্যান্সার শেষ। দেখো একটা ম্যাথ দেওয়া আছে, y = 2 এবং y = মডুলাস অফ x রেখাগুলো দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা কত? তাহলে চলো করে ফেলি। y = 2 মানে কি দেখো তো? এই রেখা না y = 2, যেখানে যে এইটুকের মান 2, ঠিক কি না? এইবার কি চেয়েছে? y = mod of x, এটাকে ভাঙলে কি দাঁড়ায় দেখো তো? y = প্লাস মাইনাস x দাঁড়ায় না? তার মানে y এর মান একবার পজিটিভ x এর সমান। তুমি জানো x আর y যদি সমান হয় তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে যায়। ঠিক একইভাবে একবার y এর মান মাইনাস x এর সমান, তার মানে মাইনাস x পজিটিভ y। দেখো তো এরকম আসতো কি না? একটু জিনিস খেয়াল করে দেখো, এই কোণ 45, এই কোণ 45, তাহলে পুরোটা কত? 90 না? দেখো তো এই অংশটা যদি 2 হয়, এই অংশটাও 2 কি না? এই অংশটাও 2 কি না? তা যদি হয় এই পুরোটার দৈর্ঘ্য কত দেখো তো? 4 কি না? এই পুরোটার দৈর্ঘ্য 4 না? যা আমার অতিভুজ আমি একটু বাইরে সরিয়ে নিয়ে আসলাম। এতটুকু চেয়েছে কি না? এটা কত? 4 না? আর এইটা কত? 2 কি না? তুমি ভূমির দৈর্ঘ্য জানো, উচ্চতা জানো, তাহলে ক্ষেত্রফল কত? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, 2 কাটলে কত? 4 স্কোয়ার মিটার। দেখো তোমার কাছে কোশ্চেন আসছে, পারমুটেশন শব্দটির বর্ণগুলোর মধ্যে স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে বর্ণগুলোকে কতভাবে সাজানো যায়? তুমি এই সাজানো কথাটা দ্বারাই বুঝে গিয়েছো কোশ্চেনটা আসছে কোত্থেকে? বিন্যাস থেকে, তাই না? কারণ আমরা জানি কোশ্চেনের মধ্যে সাধারণত সাজানো, সংখ্যা গঠন এগুলো যদি উল্লেখ থাকে তাহলে সেটাকে কি বলে? বিন্যাসের ম্যাথ বলা হয়, তাই নয় কি? চলো আমরা দেখব কি কি শর্ত দিয়েছে। দেখো এই পারমুটেশন শব্দে একটা মজা আছে, 5টা ভাওয়েল এর মধ্যে আছে, ই, ইউ, এ, আই, ও, অর্থাৎ এ, ই, আই, ও, ইউ, এই 5টাই তো আমাদের ভাওয়েল। তোমার কাছে কোশ্চেন বলা আছে যে এই শব্দগুলোর মধ্যে এই শব্দ বর্ণগুলো দ্বারা একটা শব্দ গঠন করবা যেখানে স্বরবর্ণের অবস্থান পরিবর্তন করা যাবে না। স্বরবর্ণের অবস্থান কি করা যাবে না? পরিবর্তন করা যাবে না। তাহলে এই স্বরবর্ণের অবস্থানগুলো যদি আমি পরিবর্তন নাই করতে পারি, বিন্যাস মানে সাজানো না, ঢেলে সাজানো, একটা জায়গায় অন্যটা নেওয়া, তা যদি আমি নাই করতে পারি তাহলে এগুলোর কি আমি বিন্যাস হবে? এই 5টা বর্ণের আমাদের কোনো বিন্যাসই হবে না। তার মানে নতুন শব্দ গঠনের সময় এই যে বাকি 6টা বর্ণ আছে, 1, 2, 3, 4, 5, 6, এই বাকি 6টা বর্ণ নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করবে, তাই নয় কি? তাহলে অ্যান্সার কী হবে? 6 ফ্যাক্টোরিয়াল, তাই তো? কিন্তু তুমি জানো বিন্যাসের ক্ষেত্রে যদি কোনো জিনিস কমন চলে আসে তাহলে সেটা ভাগ হয়ে যায়। দেখো তো কমন আসছে কি? 2টা টি আছে কিনা এখানে ডুপ্লিকেট, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল একটা ভাগ হবে। তাহলে অ্যান্সারটা কত হবে? 6 ফ্যাক্টোরিয়াল মানে তুমি জানো 720, আর 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, কাটাকাটি করলে দেখো তো 360 হয় কিনা। কথাটা কি বুঝতে পেরেছ? অ্যান্সার তাহলে কত হচ্ছে? 360। মাঝে মাঝে এই কোশ্চেনটাই এভাবে আসে
যে কত রকমে পুনরায় সাজানো যাবে। এখানে শুধু একটা কোশ্চেন অ্যাড হয় কি, পুনরায় সাজানো যাবে। পুনরায় সাজানো মানে কি জানো? নতুন করে সাজানো। দেখো এই যে 360 ভাবে তুমি সাজিয়েছো, এই 360-এর মধ্যে এই পারমুটেশন শব্দটা 360 বারের একবার আছে কি না? কিন্তু তুমি কি সেই একটা বারকে পুনরায় সাজালে নাকি আগে থেকেই সাজানো ছিল? যার ফলে পুনরায় কথা বললে এই এক কোশ্চেনের একবারের আশাটা প্রশ্ন থেকে উত্তর থেকে বাদ দিয়ে দিতে হয়। অর্থাৎ পুনরায় সাজানো বললে যদি আমাদের যে যত প্রকারের অ্যান্সার আমাদের বের হবে সেইটা যদি প্রশ্নের সাথে মিলে যায় তাহলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। অর্থাৎ অ্যান্সার আসবে কত? 359। আমি আলটিমেটলি তোমাকে বোঝাতে মনে হয় পারলাম যে পারমুটেশন শব্দটির স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে সাজালে 360 বার হবে, আর যদি পুনরায় সাজাতে বলে তাহলে 359 হবে। আশা করি বুঝতে পেরেছি। দেখো 120 জন ছাত্রের মধ্যে 75 জন ক্রিকেট খেলে এবং 65 জন ফুটবল খেলে। কতজন উভয় খেলাই খেলে? এই কোশ্চেনটা আসছে। তোমরা মনে হয় জানো এই কোয়ালিটির ম্যাথের ক্ষেত্রে উভয়জনই খেলে। সূত্রটা কি? যে ছোট দুই সংখ্যার যোগফল, ছোট সংখ্যাগুলোর যোগফল মাইনাস বড় সংখ্যাটা করলেই আমরা এই উভয়ের অ্যান্সার পাই। এটা মনে হয় তোমরা জানো। তাহলে কি হবে? ছোট দুই সংখ্যার যোগফল করো। নর্মালি কিন্তু বেসিক দিয়ে করা যেত, এন অফ এ, এন অফ এস, এন অফ সি, এন অফ ফুটবল এফ, তারপরে মোট খেলে হল মোট ছাত্র এন অফ এস, এভাবে যে তুমি সূত্র দিয়ে করতে পারতে। কিন্তু যদি এই কোয়ালিটির থাকে, যেহেতু অ্যাডমিশন টেস্ট শর্টকাটে করে ফেলবে, ছোট দুই সংখ্যার যোগফল মাইনাস বড় সংখ্যা। দেখো 75 আর 65 যোগ করালে কত হয়? অবশ্যই 75 আর 65 যোগ করালে 130 হয়। সেই 130 থেকে যদি তুমি 120 বাদ দাও কতজন হয়? অর্থাৎ 75 যোগ 65 মাইনাস 120, তাহলে কি হবে? 130 মাইনাস 120 মানে 10 জন। অর্থাৎ উভয়জনই কি খেলা খেলে? 10 জন প্লেয়ার উভয় খেলাই খেলে। এই কোশ্চেনটা দেখো তোমার বেসিক থাকলে তুমি এখান থেকেই পারতে। কিভাবে দেখো, এখানে 65 জন আছে আর এখানে 75 জন আছে। এক্সেস কতজন আছে? 10 জন আছে না? সেই 10 জনই তো এদের মধ্যে গড় করবে। তার মানে উভয় খেলায় কয়জন খেলবে? সেই 10 জনই খেলবে। তুমি এখান থেকেও বুঝে যেতে, অথবা ছোট দুই সংখ্যার যোগফল মাইনাস বড়, এটা দিয়েও তুমি করে ফেলতে পারতে। সূত্রটা কি? ছোট দুই সংখ্যার যোগফল মাইনাস বড় সংখ্যা। তোমাদের আরেকটা কোশ্চেন আছে, 3 মাইনাস 1/x লেস দ্যান হাফ অসমতাটির সমাধান নিচের কোনটি? চলো কোশ্চেনটা আমরা সমাধান করব। সমাধান যদি করি দেখো তো কি আসে? 3 মাইনাস 1/x হাফ, তাই তো? আলটিমেটলি আমি কী করে ফেলতে পারি দেখো, উভয় পক্ষে তোমরা জানো মডুলাস উঠে দেওয়ার জন্য উভয় পক্ষে একই সংখ্যা আসবে, একটা প্লাস হয় একটা মাইনাস হয়, তাহলে মাইনাস হাফ। খেয়াল করে দেখো এখানে 3 আছে পজিটিভ, তাহলে কি করতে হবে? -3 করতে হবে 3 উঠায় দেওয়ার জন্য। -3 তা যদি করো তাহলে আসতেছে -7/2, কত আসতেছে দেখো? -5/2, তাই নয় কি? 3 দুগুণে 6, -6 আর +1 -5/2। এবার তুমি মনে হয় জানো কোনো জিনিসকে মাইনাস দ্বারা গুণ করালে, এই মাইনাসটা আমি সরাবো, চিহ্ন পরিবর্তন হয়। তাহলে মাইনাস দ্বারা গুণ করার ফলে চিহ্ন যেমন পরিবর্তন হবে, এখানেও পরিবর্তন হয়ে যাবে। এখানেও মাইনাস দ্বারা গুণ করলে চিহ্ন পরিবর্তন, এবং এটা হলো, তাই তো? তুমি আরও জানো 1/x আকারে আছে, আমার জেনারেলি এগুলো চেঞ্জ হবে না। 1কে ভাগ করে দিলে 1/7/2 greater than 1/1/x greater than 1/5/2। আলটিমেটলি আসছে কত? আলটিমেটলি কত আসছে দেখো তো? আলটিমেটলি আসছে 2/7x 2/5, তাই তো? দেখো এ নাম্বার অপশনটা আমার মনে হয় বুঝি। একটা জিনিস খেয়াল করে দেখো, এইখানে কোশ্চেনে দেওয়া আছে tan ইনভার্স 2/3 প্লাস cos ইনভার্স 2/√13 ইকুয়াল টু কত?
মান চেয়েছে, তাই না? অপশনটা দেখো ট্যানের ক্ষেত্রেই দেওয়া আছে। তাহলে চলো আমরা এই কজ ইনভার্সকে আগে ট্যান ইনভার্সে নিয়ে আসি। তাহলে ট্যান ইনভার্স 2/3 প্লাস কজ ইনভার্স 2/√13। এই অংশটাকে আমি যদি পরিবর্তন করতে চাই, দেখো তো পার্শ্ব ত্রিভুজ থেকে কি আসে। তুমি জানো যে কবরে ভূত আছে, অর্থাৎ ভূমির মান √13, অতিভুজের মান 2, তাই তো? তাহলে এই অংশের মান কত দেখো তো? এই অংশের মান অবশ্যই 4 - 13 তুমি জানো যে কবরে ভূত আছে, অথবা cos θ মানে ভূমি ভাগ অতিভুজ। তাহলে ভূমি আর অতিভুজের সাথে সম্পর্ক করিয়েছি, তাহলে লম্বটা কি হবে? অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার রুট। তাহলে কত হয়? 13 থেকে 4 বিয়োগ করলে 9, রুট করলে কত? অর্থাৎ √13 - 4 মানে √9 ইকুয়াল টু কত? 3 হচ্ছে না? তুমি জানো যে এই অংশটাকে আমি এখন লিখব পরিবর্তন করে ট্যান ইনভার্সে। তাহলে ট্যান ইনভার্সে যদি আমি লিখতে চাই, তুমি জানো যে ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি বা ট্রাঙ্কে লবণ ভর্তি, তাই তো? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বা ভূমি করলে কত হয় দেখো তো? 3/2 হয় কি না? এইবার দেখো তো যে তোমরা একটা সূত্র জানো কি না আমি জানি না, যে সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স মানে কত জানো? এর মানে π/2। কেন হলো এটা জানো? যখন বিপরীত ত্রিকোণমিতিক কোণ আসার ধারা আসলে এরকম, সাইন ইনভার্স, কজ ইনভার্স, ট্যান ইনভার্স, কট ইনভার্স, সেক ইনভার্স, কোসেক ইনভার্স। এটা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন আসার ধারা, একটার সাথে একটা সম্পর্কিত। ট্যানের সাথে কট, সেকের সাথে কোসেক। অনেকটা তোমার হয়তো অবাক লাগবে, সাইনের বিপরীত তো কোসেক। তাহলে আপনি সাইনের সাথে কজের সম্পর্ক করাচ্ছেন যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনে সাইন আর কজ পরাপর আসছে, এবং শর্ত হলো যখন এই ফাংশনগুলো থাকবে, এই ফাংশন দেখো সাইন আর কজ একে অপরের বিপরীত না? ঠিক একইভাবে মানটা দেখো সেম। দুইটা সম্পর্ক, ফাংশন এবং আরেকটা কি? মান। ফাংশন আর কি? মান। ফাংশন এবং মান দুইটার যে কোনো একটা সেম, অপরটা ভিন্ন। যে কোনো একটা সেম, অপরটা বিপরীত হইলেই যোগফল হয়ে যাবে 90 ডিগ্রি। অর্থাৎ বোঝাতে চাচ্ছি সাইন ইনভার্স এক্স, দেখো এক্স আর এক্স সেম আছে, এখানে সাইন ইনভার্সের এখানে কত? কজ ইনভার্স না? তাহলে কি হবে? ইন্টারচেঞ্জ হবে। অর্থাৎ সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স, যেহেতু এই ফাংশন বিপরীত কিন্তু মান সেম, অর্থাৎ তার যোগফল π/2। ঠিক একইভাবে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স 1/x মানে কত তাহলে বলো? সাইন ইনভার্স সেম কিন্তু মান দেখো একে অপরের বিপরীত, কত? π/2। দেখো তো এই শর্তটা এখানে লাগানো আছে কি না? ট্যান ইনভার্স ট্যান ইনভার্স, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন সেম, এখানে আছে 2/3, এখানে আছে 3/2, একটার একটার বিপরীত কি না? তাহলে যোগফল কত হবে? অবশ্যই π/2, অর্থাৎ অ্যান্সারটা হবে π/2। x² + 2/x⁶, এই বিস্তৃতিতে x মুক্ত পদ কত? অর্থাৎ এই ধারাটা বানালে যে পদটায় x থাকবে না, শুধু ধ্রুবক থাকবে, সেই পদটার মান চেয়েছে, তাই তো? তোমরা মনে হয় জানো ax⁴ প্লাস bx⁴q⁴n, এত এর বিস্তৃতিতে যদি x⁴m যুক্ত পদ r+1তম হয়, তবে r ইকুয়াল টু হয় এই মূল পাওয়ার আর প্রথম পদের পাওয়ার np এর গুণফল মাইনাস দ্বিতীয় পদের পাওয়ার ভাগ মাইনাস এই যে পদটা বের করতে বলবে সেইটা, ভাগ কি হবে? এই দুইটা পাওয়ারের বিয়োগফল। আমি আবার বলছি, কোনো একটা বিস্তৃতির যদি x⁴m যুক্ত পদ দ্বারা আমি মূলত সবই বোঝালাম, যেমন m এর মান যখন 0 তখন x মুক্ত, m এর মান যখন 10 তখন x⁴10 যুক্ত, এভাবে আর কি। যুক্ত পদ যদি r+1তম হয়, তাহলে সেই r এর মানটা কি হবে? যে মূল পাওয়ারের সাথে প্রথম পদের পাওয়ারের গুণফল মাইনাস যে পাওয়ারটা বের করতে বলবে সেইটা, ভাগ দুইটা পদের পাওয়ারের, প্রথম পদ দ্বিতীয় পদের পাওয়ারের বিয়োগফল। এটা তো r এর মান। তাহলে পদের সহগটা কত? সেই
তম পদ সমান সমান তুমি মনে হয় জানো, তম পদের সহগ মনে হয় তুমি জানো NCR প্রথম পদ টু দি পাওয়ার এই দুইটার বিয়োগফল n - r আর দ্বিতীয় পদ ইন্টু দ্বিতীয় পদ টু দি পাওয়ার এই নিচেরটা, তাই তো? অর্থাৎ তম পদের সহগটা কি NCR, এই মূল পাওয়ার সি যে আরটা তুমি বের করলে সেই আর প্রথম পদ অর্থাৎ এই যে ax টু দি পাওয়ার p এইটা টু দি পাওয়ার n - r আর দ্বিতীয় পদ bx টু দি পাওয়ার q টু দি পাওয়ার কত r। এই শর্তটা যদি আমি এখানে ফেলি, দেখো x মুক্ত মানে কি x টু দি পাওয়ার 0 না, তাহলে r এর ভ্যালু কত আসতেছে দেখো তো, 6 দুগুণে 12 মাইনাস 0/2 মাইনাস 1/x আছে না, দেখো এখানে লেভেল ছিল bx কিন্তু এখানে 1/x আছে, তাহলে কি হবে পাওয়ারটা -1, আলটিমেটলি কত আসছে দেখো তো, 12 ভাগ মাইনাস মাইনাসে প্লাস 2 আর 1 3, 12কে 3 দ্বারা ভাগ করলে কত 4 হয় না, আর এর মান আসলো 4। আর পদটা তাহলে কত হবে সহগটা, তাহলে 6c4 প্রথম পদ x² টু দি পাওয়ার এই দুইটার বিয়োগফল 6 - 4 ইন্টু 2/x টু দি পাওয়ার নিচেরটা, তাই তো? আলটিমেটলি কত আসে দেখো, 64 এর মান কত আসতেছে 6 ইন্টু, ও এইখানে তোমাকে একটা শর্টকাট শেখাই, দেখো 64 আর 62 এই দুইটার মান সমান হয় সবসময়, কেন জানো? কখনো যদি এই নিচের দুইটি পদের যোগফল আর এর মানের যোগফল পাওয়ারের সমান হয়, এই মূল n এর মানের সমান হয়, তখন সেই দুই পদ মানও সমান হয়, একে বলা হয় সম্পূরক সমাবেশ। একে কি বলে? সম্পূরক সমাবেশ। বিষয়টা কি? বিষয়টা হলো NCX = NCY তখনই হবে যখন x = y। খেয়াল করে দেখো, এটা নর্মাল কথা, x আর y সমান হলে তো NCX NCY দুইটা সমান হবেই। তা না হয়ে কখনো যদি n এর মান x + y এর সমান হয়, অর্থাৎ এই যে নিচে দুইটা পদ দেওয়া আছে এই দুইটার সমান যদি মূল পাওয়ারের মান হয় তখন সমান হয়ে যাবে। বিষয়টা আরও যদি ভালো করে বোঝাই, 5c3 আর 5c2 এই দুইটার মান সমান। কেন সমান? কেননা 2 আর 3 এর যোগফল লব 5, এই মূল মান 5-এর সমান। আবার একইভাবে 7c2 আর 7c5 এই দুটার মানও সমান। কেন সমান? কেননা 5 আর 2 7-এর সমান। আমার মনে হয় বুঝতে পেরেছ। তাহলে 64 এর পরিবর্তে আমি 62 লিখতে পারি না? এইবার দেখো 62 কেন লিখলাম। আলটিমেটলি এই 2 দ্বারা বোঝায় কয়টা পদ হবে, তাহলে 2 দ্বারা বোঝাচ্ছে দুইটা পদ হবে। কোত্থেকে? কমে কমে এই মূল পাওয়ার থেকে। তাহলে 6 × 5 ভাগ নিচে 2 আছে মানে 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক একইভাবে আমি যদি বলতাম 7c3 তাহলে কি হতো জানো? তিনটা পদ, 7 × 6 × 5 ভাগ নিচে 3 ফ্যাক্টোরিয়াল। মনে হয় বুঝে গিয়েছে। এবার কি হবে? x² দেখো x² আর এখানে 2, তাহলে x টু দি পাওয়ার 4 হয় ইন্টু 2 টু দি পাওয়ার 4 ভাগ এই x টু দি পাওয়ার 4, এটা কাটা যায়। তাহলে 2 টু দি পাওয়ার 4, এই 2 আর এই 2 টু দি পাওয়ার 4কে কাটলে 2 কিউব বা 8 হয়। 8 5 × 8 = 40 আর 4 × 6 = 24, অর্থাৎ 240 আনসার হচ্ছে, তাই তো? তাহলে 6, 5 আর 8 গুণ করালে হচ্ছে 6 × 40, তাহলে 4 × 6 = 24, 240। মনে হয় বুঝে গিয়েছে। এখন তোমার মনে হতে পারে এত বড় করে আপনি করালেন, আমি তোমাকে বোঝার স্বার্থে মূলত করিয়েছি। এই ম্যাথটা করতে কতটুকু সময় লাগবে জানো? দেখো সময়ই লাগবে না। দেখো 6 দুগুণে 12 -0 ভাগ 2 আর নিচে আছে তাহলে প্লাস হয়ে যাবে 1, 2 আর 1 3, 12কে 3 দ্বারা ভাগ করালে আর এর মান 4 মুহূর্তের মধ্যে চলে আসলো। আর এর মান 4 আসছে মানে তুমি আরও পেরে গিয়েছো 6c4। দেখো যেহেতু x মুক্ত পদ সেহেতু তোমার এই x নেওয়ার কি কোনোই প্রয়োজন আছে? আমি তোমাকে বোঝানোর স্বার্থেই নিয়েছিলাম। x নেওয়ার কি আদৌ কোনো প্রয়োজন আছে? নাই। তাহলে কি হবে? দ্বিতীয় পদের উপর এই নিচের মানটা আর এর মানটা বসে, তাহলে 2 টু দি পাওয়ার 4 হবে। 64 মানে 6 × 5 ভাগ 2 আর 2 টু দি পাওয়ার 4 মানে 2 কিউব × 2, 2 কাটা গেলে
গুণ করালে কত হয় 240। আমার মনে হয় বুঝে গিয়েছে। দেখো আমরা নতুন একটা ম্যাথ করছি 15 নম্বর। রুট ওভার e⁻x এর যোগজীকরণ ফর্ম কত তোমার কাছে জানতে চেয়েছে। আমি জানি না, চলো কি হবে একটু দেখব। দেয়া আছে রুট ওভার e⁻x dx, কেমন আলটিমেটলি কি হবে, আমি যদি করি e⁻x ইন্টু, দেখো তো এই রুটের পরিবর্তে হাফ হয়ে যাবে কি না, তারপরে কি হবে e⁻x/2 হবে কি না। এবার দেখো তুমি শিখেছ e⁻x এর যোগজীকরণ ফর্ম e⁻xই হয়, মনে মনে আমি একে x ধরলাম, তাহলে কি হয় দেখো তো, সেই e⁻xই হয় কি না, দেখো তো তা হয় কি না। কিন্তু আমার কথা হলো যে এখানে কি x ছিল, x/2কে আমরা x ধরে নিয়েছি না, যার ফলে যদি এক্সট্রা কোনো কিছু ধরা হয়, যদি এক্সট্রা কোনো সহগ থাকে তার সাথে, অন্তরীকরণে সেই পার্টটা হয় হলো গুণ। তোমরা খেয়াল করে দেখো এই হাফ গুণ হতো না, যোগজীকরণে এসে সেই হাফটা হবে ভাগ। অর্থাৎ অন্তরীকরণ আর যোগজীকরণ পরস্পর একে অন্যের উল্টা। যোগজীকরণে ধ্রুবক থাকলে যে ভাগ হয় তুমি এটা জানো, সহগ থাকলে। তাহলে ফাইনালি কোশ্চেনটা আসলো কি, যে e⁻x/2কে তুমি অবশ্যই জানো যে রুট e⁻x আকারে লেখা যায়, আর এই হাফকে উল্টে দিলে কত 2 লেখা যায় না, অ্যান্সার শেষ। অথবা ডাইরেক্ট উল্টাই, যে হাফকে উল্টা দিলে 2 e⁻x/2 প্লাস c, দুঃখিত কারণ অ্যান্সারটা যে এভাবেই আছে আমি দেখিনি, তাহলে অ্যান্সার এটা। আমার মনে হয় তোমরা বুঝে গিয়েছো। তোমরা কি করতে জানো, পরীক্ষায় সবার প্রথম ধরতে e⁻x = z², তারপরে কি করতে e⁻x dx = 2z dz একটা বানাতে, তারপরে কি করতে মান বসানো শুরু করতে, এইখানে z² z dz মান বসাতে বসাতে ম্যাথটা বড় করে ফেলতে। এই অন্তরীকরণ এবং যোগজীকরণের তোমাদের সাথে আবার একটু কথা বলছি, অন্তরীকরণ এবং যোগজীকরণের এমন কোনো ম্যাথ নাই যে ম্যাথটা না ধরে করা যায়, সব ম্যাথ না ধরে করা যায়। তোমরা যোগজীকরণে অনেক ম্যাথ ধরে ধরে করেছো, যার ফলে ম্যাথ তোমাদের কাছে কঠিন লেগেছে। যাদের অন্তরীকরণ এবং যোগজীকরণ নিয়ে প্রবলেম আছে তারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং আমার অতি সত্বর অন্তরীকরণ এবং যোগজীকরণের উপর 10-20টা ক্লাস তোমরা পাবা। ক্লাসগুলো দেখে নিও, বেসিক ক্লিয়ার হয়ে যাবে। দেখো তোমাদের কাছে একটা কোশ্চেন দেওয়া আছে, tan of sin inverse x ভাগ √1 - x² dx = কত। তোমরা মনে হয় জানো যে চলো লিখে ফেলি, tan of sin inverse x into 1/√1 - x² dx। দেখো তো এভাবে লেখা যায় কি না, তারপরে দেখো তো এভাবে লেখা যায় কি না, tan of sin inverse x, দেখো sin inverse x কে রিডিউস করলে 1/√1 - x² হয় না, তাহলে এইটুকের পরিবর্তে আমি কি লিখতে পারি d of sin inverse x লিখতে পারি কি। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, তোমরা লিখতে যে 1 × dx মানে কত x, তাই তো। কেন লিখতে, কেননা এই 1-এর ddx ফর্মটা মূলত এখানে লুকায়িত ছিল। অথবা তুমি লিখতে যে sin x এর যোগজীকরণ মানে, অথবা cos x এর যোগজীকরণ মানে sin x, তাই না। কেন লিখতে জানো, কারণ এই যে x, এই x এর ddx ফর্ম 1, x এর ddx ফর্ম এখানে অদৃশ্যভাবে লুকায়িত ছিল, যার ফলে তোমরা লিখে ফেলতে এত ইকুয়াল টু sin x। ঠিক একইভাবে দেখো যে tan x, এটাকে মনে মনে x কল্পনা করো, tan x মনে করো tan x, তাহলে এইটা কি হবে দেখো তো, তুমি যদি এভাবে লেখো tan sin inverse x যদি x কল্পনা করো, এটাও x, তাহলে আলটিমেটলি এই রাশিটা কি দাঁড়াচ্ছে, tan x এর যোগজীকরণ ফর্ম না। tan x এর যোগজীকরণ ফর্ম মানে কি তুমি মনে হয় জানো, ln of sec x, এটা তো তুমি জানো।
ট্যান এক্সকে যোগীকরণ করলে যে লন অফ সেক এক্স হয় এটা তো তুমি জানো। তাহলে এক্সের পরিবর্তে তুমি কোনটাকে মনে মনে এক্স ধরেছো, সাইন ইনভার্স এক্সকে না? তাহলে কি আমি এটা লিখতে পারি লন অফ সেক এক্স, এক্স মানে কত, সাইন ইনভার্স এক্স প্লাস সি। আশা করি বুঝতে পেরেছ, অর্থাৎ অ্যান্সারটা সি। এখন তোমাদের সাথে একটা কথা বলে দিই, কেন এখান থেকে আমি এটা সরাসরি লিখলাম, তোমরা জানো কিনা আমি জানি না। সূত্রটা মূলত এরকম যে কখনো যদি স্টার্ম থাকে তাহলে অ্যান্সার হবে, কখনো যদি যোগজীকরণ যার করবা মানে ফাংশানের অন্তরীকরণ করা টার্ম একবার এফ অফ এক্সের একবার অন্তরীকরণ করকে এফ ড্যাশ এক্স না, সেটা যদি উপরে থাকে তাহলে অ্যান্সার হয় লন অফ এক্স। যেমন দেখো তোমরা করেছিলা 1/x মানে কি লন এক্স না? কেন করেছিলে জানো? কেননা এক্সের অন্তরীকরণ করা টার্ম উপরে 1 ছিল, যার ফলে তুমি লিখেছিলে লন এক্স। একইভাবে তোমাকে যদি আমি বলি কট এক্স তাহলে কি হবে জানো? কট এক্স মানে দেখো কি লেখা যায়, কজ এক্স বাই সাইন এক্স। খেয়াল করে দেখো তো সাইন এক্সের যোগজীকরণ অন্তরীকরণ টার্মটা উপরে আছে কিনা? তোমাকে কিছুক্ষণ আগে কী শিখালাম, হরে যে টার্ম আছে তার অন্তরীকরণ করা টার্ম যদি উপরে থাকে তাহলে অ্যান্সার হবে লন অফ হর, অর্থাৎ লন অফ সাইন এক্স, তাই তো? ঠিক একইভাবে ট্যান এক্স মানে কি দেখো তো, সাইন এক্স বাই কজ এক্স না? আমি যদি যোগজীকরণ করি কজ এক্সকে যোগজীকরণ করলে কি হয়, মাইনাস সাইন এক্স না? অন্তরীকরণ করলে, অন্তরীকরণটা কি এখানে আসে? নাই, তাহলে উভয় পক্ষে একটা মাইনাস দিয়ে দিলাম। তাহলে দেখো তো এবার হলো কিনা, কজ এক্সের অন্তরীকরণ করা টার্ম উপরে আসে কিনা? তাহলে আমি কি লিখতে পারি মাইনাস লন অফ কজ এক্স। তুমি মনে হয় জানো এই মাইনাস যদি আমি ভিতরে দিই তাহলে এটা উল্টে যায়, অর্থাৎ লন অফ 1/cos x হয়। তাহলে কি লেখা যায় লন অফ সেক এক্স। আলটিমেটলি বলতে পারি ট্যান এক্সের যোগজীকরণ টার্ম মানে লন অফ সেক এক্স, যেটা আমি এখানে বসিয়েছি। এখানে আসছে 4 থেকে 15 পর্যন্ত সংখ্যা হতে যে কোনো একটি সংখ্যা তুমি নিবা, সেই সংখ্যাটা যদি দৈবভাবে নাও সংখ্যাটি মৌলিক, এখানে খেয়াল করো, মৌলিক অথবা 3-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? সবার আগে চলো আমরা বের করে ফেলি মোট সংখ্যা কয়টা আছে। মোট সংখ্যা দেখো তো বের করার নিয়ম কি, শেষ পদ মাইনাস প্রথম পদ প্লাস 1, অর্থাৎ কয়টা? 12টি। শেষ পদ বিয়োগ প্রথম পদ প্লাস 1 অর্থাৎ 12টি, তাই তো? এবার দেখো মৌলিক কয়টা আছে, মৌলিক দেখো তো কয়টা আছে, 2, 3, 5, 7, ও দেখো 4 থেকে বলছে, তাহলে 2 আর 3 হবে না, 5, 7, 11, 13। দেখো তো এই 4টা হয় কি না মৌলিক? 3-এর গুণিতক কয়টা আছে দেখো তো, 6, 9, 12, 15। এই 4টি কিনা 3-এর গুণিতক? ঠিক আছে কিনা? তাহলে তোমরা জানো যে মৌলিক সংখ্যা আছে 4টা, গুণিতক আছে 4টা, তাহলে হওয়ার সম্ভাবনা কত? তাহলে তুমি জানো অথবা থাকলে কি হয়, যোগ হয়, আর এবং বা ও থাকলে কি হয়, গুণ হয়, তাই তো? তাহলে অথবা আছে, তাহলে 4 যোগ 4 ভাগ মোট সংখ্যা কত, 12, তাহলে কত হবে 8/12 বা 2/3, তাই তো? আমার মনে হয় তুমি অ্যান্সার বুঝে গিয়েছো। এটাকে তুমি এভাবে করতে পারতে যে 4 থেকে 15 পর্যন্ত সংখ্যা নিলে মৌলিক হওয়ার সম্ভাবনা কত, তাহলে মৌলিক হওয়ার সম্ভাবনা কত, 4/12 প্লাস 3-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত, 4/12, তাহলে অ্যান্সার কত আসতো, 1/3 প্লাস 1/3 বা 2/3। আমার মনে হয় বুঝে গিয়ে তোমাদের কাছে বলা আছে এফ অফ এক্স এই ফাংশনটার রেঞ্জ কত। তোমার বুদ্ধি যদি থাকে তাহলে এই ম্যাথটা করতেই হবে না, কেন জানো? কারণ দেখো লেখা আছে যে রেঞ্জ, তাহলে 1 - x মডুলাসের মধ্যে আছে, এই এক্সের ভ্যালু যাই বসাও না কেন এইটুকে তুমি কি পাবা, পজিটিভ ভ্যালু পাবা, আর উপরে আছে -1, তার মানে যে পজিটিভ ভ্যালুটাই পাও না কেন আলটিমেটলি ফুল রাশি থেকে তুমি পাবা নেগেটিভ মান।
নেগেটিভ মান পাবা, তাই নয় কি? খেয়াল করে দেখো তো যে এই এক্সের মান যাই বসাও না কেন এখানে চলকে ফাংশানে যা বসিয়ে তুমি মূল পাচ্ছ সেটাই তো রেঞ্জ, তাই না? তাহলে ফাংশানে এক্সের মান যাই বসাও না কেন এইখানে 1 মাইনাস এক্স মডুলাস তার মানে পজিটিভ হয়ে যাবে, আর উপরে আছে মাইনাস, তাহলে কি নেগেটিভ হয়ে যাবে না? নেগেটিভ ভ্যালু কোথায় আছে দেখো তো, 0 থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত ভ্যালু এখানে দেওয়া আছে কি না? কারণ ফার্স্ট ব্র্যাকেট মানে কি ওই ভ্যালু হবে না, 0 হবে না, 0-র পরে অর্থাৎ মাইনাস ভ্যালু আর মাইনাস ইনফিনিটি মানে মাইনাস ইনফিনিটির আগ পর্যন্ত নেগেটিভ পুরোটা হলো কি না? 0 পজিটিভ ইনফিনিটি নেগেটিভ ইনফিনিটি, 0-র পর থেকে নিয়ে নেগেটিভ পর্যন্ত এই পুরোটা হলো কি না? আমার মনে হয় বুঝতে পেরেছো। এখন দেখো তোমরা এখানে একটা সূত্র লিখতে থিটা সমান সমান প্লাস মাইনাস ট্যান ইনভার্স m1 মাইনাস m2 ভাগ 1 প্লাস m1 m2 এটা লিখতে, যেখানে এই দুই রেখার যে ঢাল m1টা সবসময় m2-র চেয়ে বড় হতো, অর্থাৎ বড় ঢালটা আগে লিখতে ছোটো ঢালটা পরে লিখতে, তাই তো? তারপরে লিখতে যে প্লাস হলে সূক্ষ্মকোণ মাইনাস হলে কী কোণ? স্থূলকোণ, তাই না? আমি এই কথাটা তোমাকে একটু চেঞ্জ করে লেখাতে চাচ্ছি। দেখো তোমরা একটা সূত্র পড়েছো কি না, ট্যান ইনভার্স এ মাইনাস ট্যান ইনভার্স বি, এই সূত্র থেকে তোমরা লিখতে না ট্যান ইনভার্স এ মাইনাস বি ভাগ 1 প্লাস এ বি, এটা লিখতে কি না? দেখো তো এই অংশটা এখানে লেখা আছে কি না? তার পরিবর্তে আমি কি লিখতে পারি ট্যান ইনভার্স m1 মাইনাস ট্যান ইনভার্স m2। এখন এই প্লাস আর মাইনাসটা আমি লিখছি না, সূক্ষ্মকোণ আর স্থূলকোণের ক্ষেত্রেই তো তোমার দরকার, আমি লিখলাম না কেন? ধরো তোমার কোণ আসছে 120 ডিগ্রি, এইটা সূক্ষ্মকোণ না স্থূলকোণ তোমাকে কি বলতে হবে? তুমি অটো বুঝে যাবে না? যার ফলে এইখানে মডুলার যেহেতু দিয়ে ফেলেছো আর এই প্লাস মাইনাসের কোনো প্রয়োজন নাই। অর্থাৎ তোমরা প্রচলিত ধারায় যে সূত্রটাকে শেখো এই সূত্রটা করলে কি আর না করলে কি সেটাকে দেখতে হবে। ধরো এইখানে তুমি একটা ঢালের মান পাইতে, এইখানে একটা ঢালের মান পাইতে, তাই না? এই দুইটা ঢালকে বিয়োগ যোগ গুণ যোগ করায় লব হর বানিয়ে তারপরে ট্যান ইনভার্স থেকে মান বের করতে হতো, তাই নয় কি? তা না করে তুমি যদি ট্যান ইনভার্স একটা ঢাল মাইনাস ট্যান ইনভার্স অপর ঢাল এই দুইটা করো, দেখো তো ম্যাথটা ইজি হয়ে যায় না? যার ফলে এই সূত্রকে ফর্ম করিয়ে তোমরা এটা খাতায় অবশ্যই লিখে রাখবে, ভবিষ্যতের ম্যাথগুলো এভাবেই করবে। তাহলে কি হয় দেখো, ট্যান ইনভার্স একটা জিনিস খেয়াল করে দেখো, y ইকুয়াল টু বি, y ইকুয়াল টু বি মানে কি বলো তো? এক্স অক্ষের সমান্তরাল না? এক্স অক্ষের সমান্তরাল যদি হয় তাহলে কোণের মান কত? এক্স অক্ষের সমান্তরাল মানে কি 0 ডিগ্রি না? তাহলে আমি সরাসরি বসায় দিচ্ছি 0 মাইনাস ট্যান ইনভার্স m2। ট্যান ইনভার্স m2 মানে কি দেখো তো, ঢাল মানে মাইনাস এক্সের সহগ মাইনাস √3 ভাগ ওয়াইয়ের সহগ মাইনাস ওয়াই, এটাই তো ঢাল মানে কি মাইনাস এক্সের সহগ ভাগ ওয়াইয়ের সহগ না? তাহলে কত হয় দেখো তো, মাইনাস মাইনাস কেটে যায় √3, কত ডিগ্রির মান? 60 ডিগ্রির মান। তাহলে 0 মাইনাস 60 ডিগ্রি মডুলাস থেকে বের করে ফেললে কি প্লাস 60 ডিগ্রি, দেখো তো অ্যান্সার আবার চলে আসলো কি না? অথচ এই ম্যাথটাই তোমাকে যদি এই সূত্রে করতে দেওয়া হতো তাহলে কি করতে? থিটা সমান সমান ট্যান ইনভার্স, দেখো এম এর মান এখানে নাই, মাইনাস এক্সের সহগ ভাগ ওয়াইয়ের সহগ মানে 0 হয়ে যেত একটা ঢাল, আবার একটা ঢাল আসতো কত? মাইনাস √3 ভাগ মাইনাস 1 অর্থাৎ √3 আসতো। এই দুইটা ঢালকে একবার যোগ একবার বিয়োগ করিয়ে করিয়ে যখন তুমি বসাতে তখন কি ম্যাথটা বড় হয়ে যেত না? যার ফলে আমি বলছি যখন এরকম সূক্ষ্মকোণ বা অন্তর্ভুক্ত কোণের মান বলবে তখনই তুমি মনে রেখো যদি দুইটা সমীকরণ দেওয়া থাকে তাহলে থিটা সমান সমান ট্যান ইনভার্স একটা ঢাল মাইনাস ট্যান ইনভার্স আর একটা ঢাল, বসিয়ে দিলে অ্যান্সার চলে আসবে। কিভাবে আসলো সেটাও কিন্তু দেখিয়ে দিলাম কোন সূত্র থেকে আসছে। এখন দেখো তোমার কাছে পরীক্ষার কোশ্চেন যে ইউ আর ভি দুইটা ভ্যালু, এর অন্তর্ভুক্ত কোণ কত? তুমি অন্তর্ভুক্ত কোণের সূত্র জানো যে এ ডট বি যদি করো তাহলে হয় এ বি কস থিটা বা কমা থিটা সমান সমান কজ ইনভার্স দুটি ভেক্টরের ডট গুণফল আর তাদের মান, তাই তো? থিটা সমান সমান কজ ইনভার্স দুটি ভেক্টরের ডট গুণফল ভাগ তার মান আসে না? তাই যদি হয় তাহলে দুইটি ভেক্টর এই যে এখানে যে আছে তাদেরকে ডট গুণফল করাও, কত হয় দেখো তো? কজ ইনভার্স আই এর সাথে আই কি আছে তাহলে 0, জে এর সাথে জে আছে তাহলে +1 প্লাস এখানে 0 আর এখানে কি মানে 1 তাহলে 1 × 0 মানে কিন্তু 0 ভাগ এ ভেক্টরের মান মানে ইউ ভেক্টরের মান √1
ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার ইন্টু বি ভেক্টরের মান রুট ওভার ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার, অর্থাৎ কজ ইনভার্স 1/√2 ইন্টু √2 মানে কত 2। অ্যান্সারটা আমার বিশ্বাস সি। মনে হয় বুঝে গিয়েছো। দেখো যে পরবর্তী কোশ্চেনটা তোমাদের কাছে আসছে, কজ স্কোয়ার 60 ডিগ্রি প্লাস এ প্লাস কজ স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস এ এর মান কত। চারটি অপশন দেওয়া আছে, কোনটি কারেক্ট সেটা তোমাকে এমসিকিউ ফিল আপ করতে হবে, তাই তো? তোমাদের বারবার বলেছিলাম কোশ্চেন এবং অপশনে যদি একই অজানা মান থাকে, কোশ্চেন এবং অপশনে দেখো অপশনেও এ অজানা মান, কোশ্চেনেও এ অজানা মান। কোশ্চেন এবং অপশনে যদি এ অজানা মান থাকে বা একটি অজানা মান থাকে, তখন সলভ করার উপায় আমরা সেই মান ধরে নিতে বলছিলাম এবং বলেছিলাম যে সাইন বা কজের ক্ষেত্রে 0, 90 এগুলো ধরলে হিসাব সহজ হয়ে যাবে, আর টেনের ক্ষেত্রে 45 ধরলে হিসাবটা সহজ হবে। তো এই মানগুলো ধরে আমরা করব কি, অপশন টেস্ট করব, তাই তো? অপশন টেস্টটা কিভাবে করব দেখো, যে ইচ্ছা মতো তুমি মান নিবা, 0ও ধরতে পারো, 60ও ধরতে পারো, 90ও ধরতে পারো, ইচ্ছা মতো মান নিয়ে সেই মান দ্বারা এইখানে যে অ্যান্সার আসবে অপশনে দেখবা কোনটা অ্যান্সার সেটাই কারেক্ট অ্যান্সার। যেমন আমি যদি বলি যে a = 0 ধরলাম, ধরি a = 0 ডিগ্রি, তা যদি হয় তাহলে cos স্কোয়ার 60, cos 60 ডিগ্রির মান কত বলো তো, হাফ, স্কোয়ার করলে 1/4 প্লাস cos 60 ডিগ্রি মাইনাস 0 তাহলেও 60 ডিগ্রি, আবার আসছে হাফ, স্কোয়ার করলে 1/4, আলটিমেটলি তুমি পাচ্ছ হাফ। কোশ্চেন থেকে তুমি পাইলে অ্যান্সার হাফ। অপশনে কোনো একটা কোশ্চেন এই a = 0 ডিগ্রি ধরে অপশন থেকেও তুমি যদি পাও হাফ, তাহলে কি অ্যান্সার কারেক্ট নয়? চলো করে দেখি আলটিমেটলি কী হয়। দেখো এ নাম্বার অপশনটাকে আমি জাস্টিফাই করছি, 1 - হাফ cos 2a, এর মান ধরেছে 0 ডিগ্রি, তার মানে cos 0 ডিগ্রি। তুমি মনে হয় জানো cos 0 ডিগ্রির মান 1, তাহলে ফাইনালি আসছে 1 - হাফ মানে হাফ। দেখো কোশ্চেন আর অপশন মিলে গিয়েছে, যার ফলে কারেক্ট অ্যান্সার এ তুমি বুঝে গেলে। যেহেতু এমসিকিউ ফিল আপ, এই শর্ট রুলসটাই তোমরা ফলো করো, বাকিটা করার দরকার নাই। নর্মালি যদি করতে তাহলে এখানে 2 cos স্কোয়ার থিটা 2 cos স্কোয়ার থিটা সূত্র পড়তো, অর্থাৎ আলটিমেটলি এভাবে আসতো, হাফ নিয়ে 2 cos স্কোয়ার 60 প্লাস a প্লাস 2 cos স্কোয়ার 60 মাইনাস এ। তখন তোমাকে আবার সূত্র বানাতে হতো, 2 cos স্কোয়ার থিটা = 1 - cos 2 থিটা। এখানে ধীরে ধীরে সূত্র বানিয়ে ক্যালকুলেশনটা করে ফেলতে হতো। তাহলে ফাইনালি কি বললাম, কখনো যদি কোশ্চেন এবং অপশনে অজানা মান চলে আসে, সেই অজানা মানকে তুমি ধরে নিতে পারো। সবসময় মনে রাখবা সাইন কজে 0, 90 ধরলে সুবিধা, টেনে 45 ডিগ্রি ধরলে সুবিধা। ধরে কোশ্চেনের যা অ্যান্সার আসলো অপশনে যদি তাই আসে সেটাই অ্যান্সার। এখন দেখো আর একটা করে দেখাই, এর মান যেহেতু 0 ডিগ্রি ধরেছ, বি অপশনটাকে তুমি যদি মিলাও 1 প্লাস সাইন 0 ডিগ্রি আসছে, সাইন 0 ডিগ্রির মান 0 জানো, 1 + 0 মানে 1 হয়ে যাচ্ছে। দেখছো কোশ্চেন মিলছে না? আশা করি একটা অপশনেই পাবে, আর এই কোশ্চেনটা সবসময় ক অথবা খ, এ অথবা বিয়েই থাকবে, যার ফলে তোমার একাধিক অপশন টেস্ট করার কোনো ঝামেলা থাকবে না। আশা করি বুঝতে। দেখো 23 নম্বর কোশ্চেনে তোমাদের কাছে বলা আছে 2r sin স্কোয়ার θ/2 = যদি 1 হয়, তাহলে এর কার্তেশীয় সমীকরণটা কত? দেখো তুমি জানো যে আর থিটা দ্বারা যদি কোনো সমীকরণকে প্রকাশ করা হয় তখন সেটা হয় পোলার সমীকরণ, আর এক্স আর ওয়াই দ্বারা যদি কোনো সমীকরণ প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় কার্তেশীয় সমীকরণ বা আয়তাকার সমীকরণ। অর্থাৎ তোমাকে এই সমীকরণ এক্স আর ওয়াই এর মাধ্যমে বের করতে হবে। তুমি মনে হয় জানো যে এক্স = আর cos θ এবং ওয়াই = আর সাইন থিটা কার্তেশীয় আকারে। এতটুকু অপশন চলো দেখি কোথায় কাজে লাগানো যায়। নর্মালি যেটা তোমার কাছে দেওয়া আছে সেটা যদি আমি আবার লিখে ফেলি, লিখে ফেললাম। আবার দেখো আর ইন্টু এই 2কে যদি তুমি এর সাথে কল্পনা করো, 2 sin স্কোয়ার থিটা, এইটা সমান মনে হয় লেখা যায় 2 sin স্কোয়ার থিটা সমান লেখা যায় 1 - cos 2 থিটা, তাই তো? সে বিবেচনায় এটা কাটাকাটি করলে তোমার আসছে 1 - cos থিটা। এবার তুমি যদি আর গুণ করে দাও, আর আর cos θ = আসছে 1। তুমি কিছুক্ষণ আগে শিখেছো, দেখো x = আর cos θ, তাহলে এর পরিবর্তে তুমি লিখেই ফেলতে পারো 1। এই আর cos θ এর পরিবর্তে এক্সট্রা অপোজিট সাইডে নিয়ে গেলাম, যার ফলে প্লাস হয়ে গেল। আর আর মানে তুমি জানো
রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। যদি বর্গ করে দাও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 1 প্লাস এক্সকে বর্গ করালে 1 প্লাস 2x প্লাস এক্স স্কোয়ার। এই এক্স স্কোয়ার অমিট হয়ে গেলে ফাইনালি আসবে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস 2x, যা কিনা তোমার দেখো অপশন 1কে স্যাটিসফাই করছে। অর্থাৎ এই সমীকরণের কার্তেশীয় আকার এটা। দেখো আবার বলছি, এই কোশ্চেনটাও যখন তুমি পরীক্ষার হলে টাস্ক করবে 5 সেকেন্ডের বেশি লাগাই উচিত না। আমি শুধু তোমাকে বোঝানোর স্বার্থে এত বড় করেছি, কেননা তুমি ডাইরেক্ট আসতে এই লাইনে, আর এই লাইন আসে যাওয়ার পর তুমি এই লাইন সরাসরি বলেই দিতে পারতে, কেননা এখানে যে এক্স হবে তুমি জানতে, এখানে রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে। এতটুকু ক্যালকুলেশন পরীক্ষার হলে তোমার মাথায় অটো চলে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো পরবর্তী কোশ্চেনে বলা আছে কট থ্রি থিটা ইকুয়াল টু 1 সমীকরণের সাধারণ সমাধান কত নির্ণয় করো। সলিউশনে তোমরা মনে হয় জানো এই কোশ্চেনগুলো। কট থিটা সমান সমান তুমি জানো যে কস থিটা ভাগ সাইন থিটা। কট থ্রি থিটা মানেও যথারীতি কস থ্রি থিটা ভাগ সাইন থ্রি থিটা ইকুয়ালস কত 1। সে বিবেচনায় তোমার কাছে আসছে কস থিটা কস থ্রি থিটা, এটাই পাশে গুণ করে যদি পাশে নিয়ে আসো সাইন থিটা সাইন থ্রি থিটা ইকুয়ালস 0 হয়ে যাচ্ছে। কী করলাম দেখো, এই গুণ অংশটা 1-এর সাথে বজ্রগুণ করে পাশে একবারে লিখে ফেললাম। এখন তুমি মনে হয় জানো কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি সমান সমান কজ এ প্লাস বি, তাই তো? সে বিবেচনায় কজ 4 থিটা সমান সমান কত আসছে 0, মানে দেখো তুমি মনে হয় জানো যে কস থিটা সমান সমান 0 হলে থিটা সমান সমান 2n প্লাস 1 π/2 হয়। এতটুকু অংশ তুমি মনে হয় জানো যে কস থিটা, পুরো অংশকে মনে মনে থিটা ধরো, যে কস থিটা সমান সমান 0 হলে থিটা সমান সমান 2n প্লাস 1 π/2। এতটুকুর সাথে মনে হয় তোমার পরিচিতি আছে। এখন আমার তো দরকার শুধু থিটা এর মান, 4 থিটার কি দরকার? তাহলে অতএব বা থিটা সমান সমান 2n প্লাস 1 π/8। দেখো তো কোথায় দেওয়া আছে 2n প্লাস 1, অর্থাৎ বি নাম্বারটা অ্যান্সার। আশা করি বুঝে গিয়েছো। দেখো পরবর্তী কোশ্চেনে দেওয়া আছে y ইকুয়াল টু এক্স প্লাস 4 এবং y ইকুয়াল টু এক্স রেখাদ্বয়ের লম্ব দূরত্ব কত। তুমি মনে হয় জানো যে দুটি রেখার লম্ব দূরত্ব, দেখো তুমি মনে হয় জানো যে ax প্লাস by প্লাস c1 ইকুয়াল টু 0 এবং ax প্লাস by প্লাস c2 ইকুয়াল টু 0, এই দুটি রেখার মধ্যবর্তী দূরত্ব d সমান সমান এই c1 মাইনাস c2 ভাগ রুট ওভার এই যে সহগের বর্গ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই তো? তা যদি তুমি এই সূত্রে ফেলো, সমীকরণ দুটোকে বানাও যে y ইকুয়াল টু এক্স প্লাস 4, তো একে এভাবে লেখো এক্স মাইনাস ওয়াই প্লাস 4 ইকুয়াল টু 0। আরেকটা সমীকরণ দেওয়া আছে y ইকুয়াল টু এক্স, একে এভাবে লেখো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। সে বিবেচনায় একে তুমি এভাবেও লিখতে পারতে। তাহলে সি এর মান দেখো আসছে 4 মাইনাস c2 এর মান আসছে 0 ভাগ রুট ওভার এক্সের সহগ 1 এর বর্গ প্লাস মাইনাস ওয়াইয়ের সহগ মাইনাস 1 এর বর্গ। আলটিমেটলি কত আসছে দেখো তো 4 ভাগ রুট 2। তুমি একে মনে হয় লিখতে পারো যে 2√2, তার মানে অ্যান্সার বি। তাহলে এত রেখাদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব কত আমার মনে হয় বুঝে গেলে। এত এবং এত রেখাদ্বয়ের লম্ব দূরত্ব কত, তাহলে কিভাবে করলাম আমরা? দুটি রেখা দেওয়া আছে, তার দূরত্ব হলো কনস্ট্যান্ট দ্বয়ের বিয়োগফল ভাগ রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কখন হবে? যখন এক্স আর ওয়াইয়ের সহগ সমান। দেখো এখানে এক্স আর ওয়াইয়ের চলক অংশের সহগ সমান ছিল। ভিন্ন হলে কি হয়, আশা করি এই নিয়মের অঙ্কও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, আমরা তখন করে ফেলবো। দেখো এই কোশ্চেনটা তোমার কাছে এভাবে বলা আছে যে এক্স ইকুয়াল টু এত এবং ওয়াই ইকুয়াল টু এত হলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এর মান কত। একটা জিনিস খেয়াল করে দেখো তো, এক্সের ভ্যালুটা যেটা দেয়া আছে সেটা ওমেগা এর মান কিনা। ঠিক একইভাবে ওয়াইয়ের ভ্যালুটা যেটা দেয়া আছে সেটা ওমেগা স্কোয়ারের মান কিনা, দেখো তো। তা যদি হয়, তোমার কাছে চেয়েছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস
ওয়াই স্কোয়ার কত, তাহলে এক্স স্কোয়ার মানে কি ওমেগা স্কোয়ার, এক্স ওয়াই মানে কি ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার, ওয়াই স্কোয়ার মানে কি ওমেগা স্কোয়ার স্কোয়ার। আলটিমেটলি ফাইনালি এখানে দাঁড়াচ্ছে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা কিউব প্লাস ওমেগা টু দি পাওয়ার 4। দেখো তুমি শিখেছ যে ওমেগা কিউবের মান 1 আর ওমেগা স্কোয়ার মানে ওমেগা কিউব ইন্টু ওমেগা, ওমেগা কিউবের মান যেহেতু 1 তার মানে এটা ওমেগা লেখা যায়। তাহলে ফাইনালি দাঁড়াচ্ছে 1 প্লাস ওমেগা স্কোয়ার। দেখো তো তুমি শিখেছো না 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে 0, অর্থাৎ এত এর ভ্যালু 0। আশা করি বুঝতে পেরেছো। জিনিস খেয়াল করে দেখো তোমার কাছে পরবর্তী কোশ্চেনে যেটা বলা আছে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস এক্স স্কোয়ার প্লাস 6x ইকুয়াল টু 12 সমীকরণটি কোন ধরনের কণিক। কণিক তুমি মনে হয় জানো, পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত। তোমাদেরকে আমি শিখিয়েছিলাম যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার এই দুইটার চিহ্ন যদি পরস্পর বিপরীত হয় তাহলে সেটা অধিবৃত্ত হইতে বাধ্য। অধিবৃত্ত হওয়ার দুইটা শর্ত ছিল, দেখো একটা এক্স ওয়াই যুক্ত অংশ থাকে, আর একটা ছিল হলো এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ারের সহগ বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়। তাই যদি হয় দেখো তো এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের চিহ্ন সহগ বিপরীত চিহ্ন বিশিষ্ট এখানে আছে কিনা, একটা প্লাস একটা মাইনাস, তার মানে এটা অধিবৃত্ত। আশা করি বুঝে গিয়েছো। এত অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা কত, এই কোশ্চেনটা যদি আসে তখন তোমরা মনে হয় জানো অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা ই সমান √1 প্লাস ছোটটার বর্গ ভাগ বড়টার বর্গ, অথবা এভাবে লেখা যায় যে √, বড় প্লাস ছোট বাই বড় স্কোয়ার। এটাকে যদি আমি এইভাবে কল্পনা করি যে এক্স স্কোয়ার 2x স্কোয়ার মাইনাস 8y স্কোয়ার ইকুয়াল টু 2, তো তাহলে এক্স স্কোয়ার বাই 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2 ভাগ 8 মানে 1/4 ইকুয়াল টু 1 বা কমা এক্স স্কোয়ার বাই 1 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই হাফ স্কোয়ার ইকুয়াল টু 1, তাই তো। ফাইনালি দাঁড়াচ্ছে কি দেখো তো উৎকেন্দ্রিকতার মান √, বড় কোনটা, দেখো বড় আছে 1, ছোট আছে 1/4 আর বড় আছে আবার 1। আলটিমেটলি লিখতে যাচ্ছে 4 আর 1 5, 5/4, যাকে রুট করালে √5/2 আসছে। মনে হয় সি অপশন। বুঝে গিয়েছো। দেখো যে সমীকরণটাকে শুধু সিকোয়েন্সে নিয়ে আসার পর অধিবৃত্তের ক্ষেত্রে কি করতে হয়, দুটি মানের যোগফল ভাগ বড়টা, যে দুইটা মান নিচে দেয়া আছে তার যোগফল ভাগ বড়টা। তাহলে 1 আর এই 1/4কে যোগ করালে আসছে 5/4 আর নিচে বড় মানে 1, আর কি উৎকেন্দ্রিকতায় রুট থাকে। আমার মনে হয় বুঝে গিয়েছো। আমাদের পরবর্তী কোশ্চেন আসছে যে লিমিট x টেন্ডস টু 0 sin x tan ইনভার্স 3x সমান কত। চলো আমরা সলিউশন করাই। লিমিট x, তুমি জানো যে লিমিটটা ভাগাকৃতি থাকলে উভয়কেই দেওয়া যায়, sin x লিমিট x টেন্ডস টু 0 tan ইনভার্স 3x। এখন দেখো তুমি শিখেছো সাইন এবং ট্যানের ক্ষেত্রে কোণের মান যা তার নিচে লব আকারে আনতে পারলে অ্যান্সার হয়ে যায় 1। সেটা করার জন্য আমি কি করলাম, sin x/x, কিন্তু x কি ছিল না, x দিয়ে দাও। tan ইনভার্স 3x/3x, কিন্তু এই 3x কি ছিল না, তাহলে কি করো 3xটা গুণ করে দাও। আলটিমেটলি এই x আর এই x যদি কেটে যায় আর এইটুকের মান যদি হয় 1 আর এতটুকের মান যদি হয় 1, তাহলে ফাইনালি অ্যান্সার আসছে 1/3। এখন দেখো শর্টকাটে কিভাবে করবা। শর্টকাটে করার রুলস, সাইন এবং ট্যান যদি থাকে এক্সট্রা যে পার্টটা আছে সেটাই অ্যান্সার। দেখো এখানে x এর সাথে আছে 1 আর এখানে x এর সাথে আছে 3, তার মানে অ্যান্সার 1/3। আমার মনে হয় শর্টকাটটা বুঝে গিয়েছো, অ্যান্সার বি। দেখো পরবর্তী কোশ্চেন যদি আমরা যাই, বলা আছে x² - 7x + 2 = 0 সমীকরণের মূল হতে 2 কম মূল বিশিষ্ট সমীকরণ। এইখানটায় দেখো মূল কোশ্চেন 2 কম মূল বিশিষ্ট,
তোমরা জানো যে কম যদি মূল বিশিষ্ট বলে তাহলে এক্সের সাথে তা যোগ করতে হয়, আর যদি বেশি বলে তা বিয়োগ করতে হয়। সে বিবেচনায় যেহেতু 2 কম বলতে বলছে, তাহলে এক্সের পরিবর্তে আমরা যদি x+2 ধরি তাহলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে, তাই তো? তাহলে সলিউশনটা কী হবে যে x+2 হোল স্কোয়ার মাইনাস 7 অফ x+2 + 2 = 0, তাই তো? কি করলাম, 2 কম মূল বিশিষ্ট বলায় এক্সের পরিবর্তে যেখানে যেখানে এক্স ছিল সেখানে x+2 ধরেছি, তাহলে অ্যান্সারটা কী আসবে দেখো। তো এইখানটাই হলো মূল ইয়া। তুমি যেহেতু অ্যাডমিশন টেস্টের কোশ্চেন সলভে আসো, যত দ্রুত সম্ভব করে ফেলবা, যত সময় না লাগে। কীভাবে, এখান থেকে বর্গ করলে x² তুমি পাবা, এইখান থেকে পাবা 4x, আর এইখানে পাবা -7x, তার মানে ফাইনালি আসবে -3x। এখানে পাবা 4, এখানে পাবা -14, তাহলে 4 আর -14 -10, 2 যোগ করলে -8 = 0, অর্থাৎ তোমাদের অ্যান্সারটা আসছে বি। আশা করি বুঝতে পেরেছো। দেখো আমি এখান থেকে এখানে এক লাইনে কীভাবে নিয়ে আসলাম, তোমরা এটা নর্মালি সূত্র ভাঙাতে, এটা ভাঙাতে, তারপর যোগ বিয়োগ করতে। পরীক্ষার হলে এই কোশ্চেনটা করার সময় তোমরা পাবে না, অর্থাৎ x² তারপরে করলে 4x আসতো, 2ab করলে, আর এখানে -7x ডাইরেক্ট লিখে ফেলেছি -3x, এখানে 4 আসতো, এখানে -14, -10 + 2 তার মানে -8। আশা করি বুঝতে পেরেছ। দেখো আমরা একে একে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 1 থেকে 30 পর্যন্ত কোশ্চেন সলভ করে ফেললাম। আমার বিশ্বাস প্রত্যেকটা কোশ্চেন সলভ যদি তুমি করো, আমি বুঝিয়েছি কিছু জায়গায় সময় লেগেছে, প্রত্যেকটা কোশ্চেন সলভ করতে তোমার সর্বোচ্চ সময় লাগবে 10 থেকে 15 সেকেন্ড। সো আর অসুবিধা থাকবে না। আর তোমরা চিন্তা করবে না, আশা করি আমি প্রতিটি বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন এভাবে সলভ দেওয়ার চেষ্টা করব। আমার সাথে লেগে থাকো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, আমার ফেসবুক গ্রুপ এবং পেজের সাথে লিঙ্কেজ থাকো। আশা করছি তোমাদের বিশ্ববিদ্যালয় লেভেল নিয়ে এবং একাডেমিক লেভেল নিয়ে কোনো টেনশন থাকবে না। আর একটা কাজ তোমরা অবশ্যই করবে, কমেন্ট সেকশানে তোমরা লিখে দিবে যে কী কী বিষয়ের ভিডিও তোমরা চাচ্ছ, কোন কোন টপিক্সের ভিডিও তোমাদের ভালো হয়, সেটা তোমরা আশা করি আমাকে কমেন্টে জানাবে। আর ভিডিওতে কী কী জিনিস ইমপ্রুভ করতে হবে বা কোন কোন বিষয়গুলো ইমপ্রুভ করতে হবে তোমরা আমাকে জানালে উপকৃত হব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কোনো ভিডিও নিয়ে এবং কোনো বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন অথবা ম্যাথমেটিক্যাল কোনো কৌশল নিয়ে। সে পর্যন্ত তোমাদের সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।